একটা বিশাল লোহার দুর্গ সমুদ্রের তলদেশে যেন হারিয়ে গেল, আর কেউই জানল না সেটা কেন হলো। ২০ বছর ধরে লুকিয়েছিল সেই রহস্য। অবশেষে প্রকাশ পেল এক ভয়ানক সত্য। এমভি ডার্বিশায়ার শুধু ডুবেনি, সে পুরো শিপিং ইন্ডাস্ট্রির লজ্জার প্রতীক হয়ে উঠেছিল। ১৯৮০ সালের ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় প্যাসিফিক মহাসাগরের গভীর ঢেউ চিরে এগিয়ে যাচ্ছিল এক বিশাল কার্গো শিপ এমভি ডার্বিশায়ার। গন্তব্য ছিল জাপান, কিন্তু ঠিক তখনই পূর্ব দিক থেকে ধেয়ে আসছিল এক ভয়ঙ্কর ঝড়, টাইফুন অর্কিড, যেটা প্রতি ঘন্টায় আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিল। এই জাহাজটি ছিল গত ৮ সপ্তাহ ধরে যাত্রারত। কানাডার একটি আয়রন মাইন থেকে ১৫০০ টন লোহা নিয়ে আটলান্টিক মহাসাগর পার করে আফ্রিকার দক্ষিণ উপকূল ঘেঁষে ভারত মহাসাগরের ঢেউ পেরিয়ে অবশেষে শেষ গন্তব্যের কাছাকাছি চলে এসেছিল। শিপটিতে ছিল ৪২ জন অভিজ্ঞ নাবিক, ইঞ্জিনিয়ার, হেল্পার, এক্সপার্ট সহ। সবারই আশা ছিল কয়েক ঘন্টার মধ্যেই যাত্রা শেষ হবে, কিন্তু ভাগ্যে ছিল অন্য কিছু। এই মিশনের দায়িত্ব ছিলেন ২০ বছরের অভিজ্ঞ ক্যাপ্টেন জেফ্রি আন্ডারহিল। তার স্ত্রী তখনই ইংল্যান্ড থেকে জাপানে পৌঁছে গিয়েছিলেন স্বামীর সাথে দেখা করবেন বলে, কিন্তু তাদের দেখা হওয়া আর যেন সম্ভবই হলো না। ক্যাপ্টেন আন্ডারহিল আবহাওয়ার রিপোর্টে ভরসা রেখেছিলেন। বহু ঝড় পার করে আসা এই ক্যাপ্টেন বিশ্বাস করতেন ডার্বিশায়ার টাইফুনের সঙ্গে ঠিকই লড়তে পারবে, কারণ আশেপাশে কোনো নিরাপদ বন্দর ছিল না। তাই ঝড়ের মুখোমুখি হওয়া একমাত্র উপায় ছিল। তিনি জাহাজের গতি কমিয়ে ঢেউর দিকেই একটু ঘুরিয়ে দিলেন, যেন জাহাজের স্থিতিশীলতা বজায় থাকে। সঙ্গে সঙ্গে একটি ইমার্জেন্সি মেসেজও পাঠালেন, যেখানে বর্তমান পরিস্থিতি এবং অবস্থান জানিয়ে সতর্কবার্তা ছিল। কিন্তু ঝড় আরও তীব্র হয়ে যাচ্ছিল। ঢেউর উচ্চতা ১০ মিটারের বেশি হয়ে গিয়েছিল। কিছু কিছু ঢেউ ছিল ডার্বিশায়ারের সমান দৈর্ঘ্যের। ১০০০ ফুট লম্বা এই শিপটি টাইটানিকের চেয়েও বড় এবং ১৬ তলা ভবনের উচ্চতা সমান। এটি সাধারণ কোনো জাহাজ ছিল না, এটি ছিল এক স্টিলের দুর্গ, যা তৈরি হয়েছিল ভয়ঙ্কর সমুদ্রের সঙ্গে লড়াইয়ের জন্য। তাই ক্যাপ্টেন ভাবেননি যে টাইফুন অর্কিড কোনো বড় সমস্যা হতে পারে। কিন্তু সেই রাতেই ঘটে গেল এমন কিছু যা কেউ কল্পনাও করতে পারেনি। একই সময়ে আরও দুটি জাহাজ সেই টাইফুনের মধ্যে ছিল, কিন্তু তারা পরদিন সকালে ঠিকঠাক বন্দরে পৌঁছে যায়। কিন্তু এমভি ডার্বিশায়ার সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। কোনো চিহ্ন, কোনো সংকেত কিছুই রইল না। পরবর্তী ২০ বছর পর্যন্ত কেউ জানতেই পারল না সেই রাতে আসলে কি হয়েছিল। ৯ সেপ্টেম্বর ছিল শেষবারের মতো রেডিও মেসেজ পাঠানো। তারপর ৬ দিন ভয়ানক নীরবতা। জাহাজের মালিকরা প্রথমে কোনো রিপোর্ট করেননি। তারা ভেবেছিলেন হয়তো শুধু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, শীঘ্রই জাহাজ ফিরে আসবে। কিন্তু দিন পেরোতে লাগলো, কোনো খবর নেই। ১৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো মিসিং রিপোর্ট করা হয়। ইন্টারন্যাশনাল সার্চ অপারেশন শুরু হলো। হেলিকপ্টার, এয়ারপ্লেন, নৌবাহিনীর জাহাজ সবাই অনুসন্ধানের নামে। কিন্তু সমুদ্রের বুক চিরে একটিও টুকরো পাওয়া গেল না। ৬ দিন পরে অনুসন্ধান বন্ধ করে দেওয়া হয়। সবাইকে জানিয়ে দেওয়ার জন্য বলা হলো সমুদ্র গিলে ফেলেছে। কোনো তদন্ত ছাড়াই হুট করেই এই সিদ্ধান্ত। মিডিয়া কভারেজও থেমে গেল। নাবিকদের পরিবারগুলো এটা মানতে পারেনি। মনে হচ্ছিল কেউ কিছু একটা লুকাচ্ছে। এমভি ডার্বিশায়ার মাত্র ৪ বছর আগে তৈরি হয়েছিল ব্রিটেনের বিখ্যাত সোয়েন হার্টার শিপইয়ার্ডে। এই শিপ ছিল এক আধুনিক স্টিল জাহাজ, যার ক্যাপাসিটি ছিল ১৫ লাখ টনের বেশি। এই শিপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এটি ছিল ওবি ও কেরিয়ার একসাথে ওয়েল ও আয়রন বহনে সক্ষম। এতে কোম্পানি খরচ কমত এবং শিপ কখনো খালি ফিরত না। এটা ছিল বাণিজ্যের জন্য সোনার ডিম দেওয়া এক হাঁস। সারা পৃথিবীতে এমন ব্রিজ ক্লাস শিপ ছিল মাত্র ৬টা, আর তৈরি করেছিল সেই সোয়েন হান্টার, যারা তখন জাপান ও সাউথ কোরিয়ার প্রতিযোগিতায় টিকে থাকার জন্য খরচ কমাতে বাধ্য হচ্ছিল। আর এইখানেই সম্ভবত ছিল ডার্বিশায়ারের পতনের কারণ। এই দুর্ঘটনার পর অনেক পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু এক ব্যক্তি, পিটার রেডিয়ার্ড, যিনি নিজের তরুণ ছেলেকে ডার্বিশায়ারে হারিয়েছিলেন, এই ঘটনাকে জীবনের মিশনে পরিণত করেছিলেন। তিনি একজন অভিজ্ঞ শিপ সার্ভিয়ার ছিলেন। তিনি খুঁজে পেলেন ভয়াবহ সত্য। শুধু ডার্বিশায়ার নয়, সব ব্রিজ ক্লাস শিপেই ফ্রন্ট সাইডে ক্র্যাকস ছিল। এমনকি এসব শিপ গোপনে বন্দরে এনে মেরামত করা হচ্ছিল। আরও জানা গেল এই শিপগুলো মূল ডিজাইন প্ল্যান অনুযায়ী তৈরি হয়নি। অনেক কিছু তাড়াহুড়ায় পরিবর্তন করা হয়েছিল। পিটার সব প্রমাণ যুক্ত করে ব্রিটিশ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে পাঠালেন। তারা বলল ইনভেস্টিগেশন শেষ হয়ে গেছে, নতুন কিছু করার দরকার নেই। তখন সব পরিবারগুলো একত্রিত হয়ে ১৯৮৪ সালে ডার্বিশায়ার ফ্যামিলি অ্যাসোসিয়েশন গঠন করল। তাদের একটাই উদ্দেশ্য, সত্য প্রকাশ করা। ১৯৮৬ সালে আরও এক ব্রিজ ক্লাস শিপ কোলন ব্রিজ ডুবে গেল। এবার সরকার বাধ্য হয়ে নতুন তদন্ত শুরু করলো।
কিন্তু তাতে পিটার রেডইয়ার্ডের কোনো প্রমাণ বিবেচনায় আনা হয়নি। বলা হলো স্ট্রাকচারাল কোনো ভুল ছিল না, এটা ছিল দুর্ভাগ্য। পরিবারগুলো হাল ছাড়েনি। তারা 1994 সালে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের সঙ্গে মিলে প্রাইভেট অনুসন্ধান শুরু করলো। নিজেদের খরচে সমুদ্রের ডার্বিশার খুঁজে বের করলো মাত্র 23 ঘন্টার মধ্যেই। সমুদ্রের 4 কিমি নিচে এক পিসে জাহাজটি পাওয়া গেল। পরবর্তী 6 বছর চলল ডিটেলস ইনভেস্টিগেশন। অবশেষে সত্য উন্মোচন হলো। জানা গেল জাহাজের সামনের অংশে একটি রুম থাকে যার নাম বোচুন স্টোর। সেদিন ঝড়ের রাতে এ দরজা খুলে গিয়েছিল কারণ এটি মূল ডিজাইন অনুযায়ী তৈরি হয়নি। ফলে সেই স্টোরে পানি ঢুকে সামনের অংশ ভারী হয়ে যায়। এরপর একের পর এক অংশ পানিতে ডুবে যেতে থাকে। ভেন্টিলেটর ভেঙে যায়, পানি ঢুকে যায় ইঞ্জিন রুমে। এক সময় পুরো শিপ ভারসাম্য হারিয়ে সমুদ্রের গভীরে ডুবে যায়। তদন্তে আরো বের হয় সব ব্রিজ ক্লাস শিপের হ্যাজ কভার দুর্বল ছিল। কিছু ছোট ছোট ভুল যেমন খারাপ মানের দরজা, দুর্বল কাভার এক মহান জাহাজকে ধ্বংস করে দেয়। সেই পরিবারগুলোর জন্য এটি ছিল শুধুই ন্যায় বিচারের লড়াই নয়, এটি ছিল শিপ ইন্ডাস্ট্রির অন্ধকারকে উন্মোচন করার যুদ্ধ। তারা তা করে দেখিয়েছিল। তাদের প্রচেষ্টার কারণে নতুন ডিজাইন রুলস, নিরাপত্তার মানদণ্ড কঠোর হলো। এখনো অনেক শিপিং রুলস আছে যেগুলো এমভি ডার্বিশারের জন্য বানানো হয়েছে। আর সেই স্টিলের দুর্গ আজও 4 কিমি নিচে সমুদ্রের তলায় পড়ে আছে নীরব সাক্ষী হয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামত জানাতে অবশ্যই লিখুন। দেখা হবে পরবর্তী অসাধারণ কোনো এক ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।